স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার ব্যক্তিগত বেসামরিক কর্মকর্তা এস.এম. মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। কাল রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন। তিনি জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও পথচারীরা মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে। চব্বিশের আন্দোলনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার ভোরে আজিমপুরে দলের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেন আমির শফিকুর রহমান। বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি শিশু কিশোর, সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না সাইবার বুলিং এর হাত থেকে। তবে বেশি ভুগছেন নারীরাই। সম্প্রতি সরকার সাইবার বুলিংকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিলেও অপরাধীর শাস্তি কতটুকু নিশ্চিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আইনি পদক্ষেপের ধীর গতির কারণে অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। উন্নত প্রযুক্তি দিয়ে সাইবার জগৎকে নিরাপদ করার পরামর্শ তাদের। সাইবার বুলিং নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। মানুষকে হেয় আর হুমকির মুখে ফেলার সবচেয়ে সহজ হাতিয়ার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিচ্ছে সাইবার অপরাধীরা। তবে বেশি টার্গেট করা হচ্ছে নারীদেরকে। তারকাদের ছবি বা ভিডিওর এসব কমেন্টস বক্স দেখলেই বোঝা যায় সাইবার বুলিং কতটা ভয়াবহ হয়ে উঠছে। কুরুচিপূর্ণ মন্তব্য বা হুমকি অনেক সময় তাদের সামাজিক বা ব্যক্তি জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এখন যদিও মানিয়ে নিয়েছি, কিন্তু এটা মানিয়ে নেওয়ার জিনিস না, এটা আসলে রুখে দাঁড়ানোর মতোই একটা জিনিস। কঠোরভাবে রুখে দাঁড়ানো উচিত সবার, এটা প্রশাসনের থেকেই আসলে করা উচিত, যাতে মানুষ এই জিনিসটা থেকে বিরত থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে, ফ্যামিলির বাইরে আমরা কেউ না। তো সেই জায়গা থেকে কিছু তো প্রভাব পড়েই। নেগেটিভিটি যখন অনেক বেশি ছড়িয়ে যায় তখন তো কিছুটা হলেও সামাজিকভাবে প্রভাব পড়ে। আমাদের ফ্যামিলি আছে, আমাদের বাচ্চা আছে, আমাদের অনেকেই আছে। তো এখানেও আমাদের কিন্তু একটা পারিবারিক দায়বদ্ধতা থাকে। শুধু তারকারাই নয়, বুলিংয়ের শিকার হচ্ছেন অন্য শ্রেণী পেশার নারীরাও। কখনো সম্মুখীন হতে হচ্ছে বাজে মন্তব্যের, তো কখনো গুজবের। বিব্রত করতে কারো কারো ইনবক্সে পাঠানো হচ্ছে বাজে মেসেজ আর ছবি। সবাই চাইলে আমার এখানে কমেন্ট করতে পারবে না, সেইগুলো একটু লিমিট করে দিয়েছি। সে অন্যান্য জেলা শহরগুলোর মেয়েদের সাথে আমার কথা হয়, তারা দেখা যাচ্ছে আমাকে মেসেজ করে, ইনবক্সে বলে যে আপু আমি তো এরকম সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। সবসময় যে ফেক আইডি দিয়ে আজে বাজে করছে, ফেক পেজ দিয়ে যে তাদেরকে বুলিং করছে এরকম না। যখন তারা পুলিশের কাছে রিপোর্ট করেন সেটার একটা প্রপার সুরাহা কিন্তু তারা পান না। বিশেষজ্ঞদের মতে সমাজের শক্তিশালী অবস্থানে থাকা নারীরা কিছুটা সহায়তা পেলেও বঞ্চিত হচ্ছেন সাধারণরা। বলছেন, ন্যায় বিচার নিশ্চিত না হলে সাইবার অপরাধের মাত্রা আরো ভয়াবহ হবে। অপরাধের একটা বড় অংশই কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে। আইনি কাঠামোর মধ্যে এনে সমাধান করা যায়, সেই প্রচেষ্টার পাশাপাশি এই প্রচেষ্টাও আইনশৃঙ্খলা বাহিনীকে গ্রহণ করতে হবে যে এই ধরনের অপরাধগুলোকে তারা কিভাবে প্রযুক্তি ব্যবহার করে যারা অপরাধ করছেন তাদেরকে শনাক্ত করা এবং ভিকটিমকে সুরক্ষা দেওয়া। তবে পুলিশ বলছে, অনেক সময় ভুক্তভোগীরা অভিযোগ জানাতে দেরি করায় যথাযথ পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। অনেক সময় যারা সাইবার বুলিং এর বা সাইবার অপরাধের শিকার হন তারা তাদের সামাজিক মানমর্যাদা এবং ব্যক্তিগত যে বিষয়ের কারণে অনেক সময় সেগুলো পুলিশের কাছে বলতে দ্বিধাও বোধ করেন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো অপরাধ সম্পর্কে যদি পর্যাপ্ত তথ্যগুলো আমাদের দেন তাহলে আমরা অবশ্যই এইসব অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। বুলিংয়ের শিকার হলে ঘটনার প্রমাণ সংরক্ষণ করে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ পুলিশের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।
ঈদুল আজহার জন্য 2 লাখের বেশি গবাদি পশু প্রস্তুত করেছেন কুষ্টিয়ার খামারিরা। শেষ সময়ে চলছে সেগুলোর বাড়তি পরিচর্যা। চাহিদা বেশি থাকায় কুষ্টিয়ার গরু সংগ্রহে ব্যাপারীরা ছুটছেন এক খামার থেকে অন্য খামারে এবং এক বাড়ি থেকে অন্য বাড়িতে। ঈদ ঘিরে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কুষ্টিয়া সদর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের খামারি তাসের বিশ্বাসের গরু বুরুকে নিয়ে আলোচনা এলাকার মানুষের মুখে মুখে। ভালো দাম পাওয়ার আশায় তাসের ও তার স্ত্রী গত 1 বছর ধরে পরম যত্নে গরুটিকে লালন পালন করেছেন। সুঠামদেহের গরুকে লালন পালন করা হয়েছে দেশীয় পদ্ধতিতে। খাবারের পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে কম করে 500 টাকা। কুরবানির হাটে 7 লাখ টাকায় গরুটি বিক্রির আশা করছেন তাসের। খুব যত্ন, মানে ফল তো ধরেন একটু কোলের মধ্যে না সই, রাত্রি ঘুম পাড়িনি। বুড়োর পিছনে প্রচুর খরচ, বুড়োর আমরা আজত যত্ন ছেলেফেলের মতন আজত যত্ন করি। তাসেরের 3 ভাই কোরবানির হাটে বিক্রির জন্য 15টি গরু প্রস্তুত করেছেন। 3টি এবার আগের পাশে এবার ভালো আদর যত্ন, মানে ছেলেফেলে চাইতো মানুষ ওর ভালো করতে হয়। সারা দেশে কুষ্টিয়ার গরুর চাহিদা বেশি থাকায় ব্যাপারীরা এখন জেলার এক খামার থেকে অন্য খামারে এবং এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছুটে যাচ্ছেন। এরা খামার হিসাবে না, এরা পারিবারিক ভাবে পরিশ্রম করে গরু পালে, এর জন্য এই কুষ্টিয়ার গরুতে লাভ হয় এদের। জেলার প্রাণী সম্পদ অফিস জানিয়েছে এবছর কোরবানির জন্য কুষ্টিয়ায় 2,900,000 গরু ছাগল প্রস্তুত করা হয়েছে। আমাদের খামারিরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দেশীয় খাবার খাওয়ায়ে তারা লালন পালন করেছেন এবং আমাদের সহযোগিতা সবসময় তারা নিয়েছেন। গোখাদ্যের দাম কমানো গেলে খামারিরা শুধু লাভবানই হবেন না, নতুন নতুন খামারি তৈরির মাধ্যমে দেশের কর্মসংস্থান তৈরি হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আল মামুন হোসেন মন্ডল। সৈয়দা সামিয়া তামান্না, RTV। চিরনূতনের দিল ডাক আজ 25শে বৈশাখ। বাঙালির আত্মিক মুক্তি, সংস্কৃতি, চেতনা ও স্বনির্ভরতার প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর যুগে যুগে জুগিয়েছেন, সাহস দিয়েছেন, প্রেরণা। তার বহুমাত্রিক সৃজনশীল কর্মে বাংলা সাহিত্য বিশ্বসভায় পেয়েছে এক অনন্য আসন। আজ বিশ্বকবির 164তম জন্মবার্ষিকী। RTV পরিবার তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। আরো জানাচ্ছেন আব্দুর রহিম। রুদ্র বৈশাখে এক পশলা স্নিগ্ধতার নাম 25শে বৈশাখ। বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল রূপের আবির্ভাব সেদিন থেকেই। সংকট, উদ্দীপনা আর জীবনের সুরে মূর্ছিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন আজ। কবিগুরুর জন্ম 1238 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। প্রথাগত শিক্ষার গণ্ডির বাইরে থেকেও মাত্র 8 বছর বয়সে লিখেন অভিলাষ কবিতা, প্রকাশিত হয় তত্ত্ববোধনী পত্রিকায়। রবীন্দ্রনাথ একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রশিল্পী, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। লিখেছেন 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প ও 2000-এর বেশি গান। এঁকে গেছেন প্রায় 2000 ছবি। 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি লাভ করেন সাহিত্যে নোবেল পুরস্কার, যা তাকে বিশ্বমঞ্চে সম্মানিত করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছিলেন 1905 সালে। এই ভূখণ্ডের প্রতি অগাধ ভালোবাসায় তিনি বহুবার এসেছেন পূর্ববঙ্গে। শিলাইদহ, শাহজাদপুর, পতিশ্বর, আত্রাই, সুরয়, যমুনা ও চলনবিল তার পদধূলিত ধন্য হয়েছে। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি দিয়ে সম্মানিত করে। প্রকৃতি, মানুষ ও জীবনের অনন্ত উপলব্ধিতেই রবীন্দ্রনাথ বাঙালির মনে চিরকাল বেঁচে থাকবেন। তার জন্মদিনে বিশ্বকবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আব্দুর রহিম, RTV।
এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতেও বিরাজ করছে সাজ সাজ রব। জেলা প্রশাসনের আয়োজনে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরের এ বাড়ি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সহকর্মী শেখ হাসান বেলাল ও সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাজিরুল ইসলাম সঞ্চয়। প্রথমে চলে যাব কুষ্টিয়ায় বেলালের কাছে। বেলাল, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুঠিবাড়িতে কি কি আয়োজন করা হয়েছে? আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবিকে কিন্তু পূর্ণতা দিয়েছিল। সেই কুঠিবাড়িতে তার অনেক স্মৃতি রয়েছে, অনেক কর্মকাণ্ড রয়েছে, অনেক সৃষ্টি রয়েছে। এই কুঠিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল মর্যাদা এখানে বসেই তিনি আমাদের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী কাব্যগ্রন্থ কিন্তু রচনা করেছেন। আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে এখানে কিন্তু কবির 164তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে যে 3 দিন ব্যাপী জাতীয় অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এই ভার্চুয়ালি যোগ দিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু ভার্চুয়ালি যোগ দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এখানে গ্রামীণ মেলা বসেছে এবং সেই মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অনুষ্ঠান মালায় রয়েছে এখানে আলোচনা সভার পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিকেলে নাটক এবং সঙ্গীত প্রদর্শন হবে। এছাড়াও শাহজাদপুর কিন্তু আমাদের এই জাতীয় অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের, সেখানে আছেন আমাদের সহকর্মী সঞ্চয়। আমি সেখানকার খবর জানাতে সঞ্চয়ের কাছে যাচ্ছি। সঞ্চয়, আপনার এখানকার সর্বশেষ অবস্থা বলুন। বেলাল, আপনি যেমনটি বলছিলেন, সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতেও কিন্তু বিরাজ করছে উৎসবের আমেজ। বিশ্বকবির 164তম জন্মদিন উদযাপনে কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এবার আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এবারের যে জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা সেটির উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। এরপর থেকেই কিন্তু আসলে সাংস্কৃতিক নানা আনুষ্ঠানিকতা শুরু হবে। আজ সারাদিন ব্যাপী কিন্তু গান, নৃত্য, আবৃত্তি এবং নাটক কিন্তু আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আজকের পর আগামীকাল এবং শনিবারে কিন্তু এই নানান আনুষ্ঠানিকতা চলবে। আমি যদি একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই রবীন্দ্র কাছারি বাড়ির এই মুহূর্তের যে পরিবেশ, একদম সাজ সাজ রব বিরাজ করছে। প্রধান অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন এখানে যারা অংশগ্রহণকারী রয়েছেন এবং রবীন্দ্র ভক্ত অনুরাগী যারা রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই রবীন্দ্র কাছারি বাড়িতে ভিড় করছেন। আমরা প্রতি বছরেই যেমনটি দেখি যে এই দিবসটি উদযাপনে কিন্তু শাহজাদপুরবাসী একটি দীর্ঘ অপেক্ষা বা কাজ থাকে তাদের মাঝে। তারা এই দিবসটি কিন্তু আসলে অনেকটা তাদের প্রাণের উৎসব হিসেবে পালন করে থাকেন, কারণ এই শাহজাদপুরে কিন্তু 1890 থেকে 1898 পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য এখানে বসবাস করেছেন এই কাছারি বাড়িতে। এই সময় কিন্তু এখানে তিনি এখানকার যে দুগ্ধ শিল্প, দুগ্ধ পণ্য উৎপাদন শিল্প এবং তাঁত শিল্পের কিন্তু গোড়াপত্তন করেছেন, যার ফলে কিন্তু এখানকার মানুষের মন এবং মননে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিরাজ করেন, যার ফলে কিন্তু আসলে শাহজাদপুরবাসীর একটি প্রাণের উৎসব বিশ্বকবির জন্মবার্ষিকী। তো এবারও কিন্তু অনেকটা সেই উৎসবের মধ্য দিয়ে বিশ্বকবির 3 দিন ব্যাপী যে জন্মবার্ষিকী অনুষ্ঠান সেটি উদযাপন করছেন জেলা প্রশাসন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে রবীন্দ্র জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতার সর্বশেষ খবর। ধন্যবাদ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। স্তন ক্যান্সার শনাক্তের প্রযুক্তি উদ্ভাবন করে হার্ভার্ড, MIT, ক্যালটেকের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। এই প্রযুক্তির মাধ্যমে একজন নারী নিজে স্তন ক্যান্সারের লক্ষণ বা সম্ভাব্যতা যাচাই করতে পারবেন। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 5 শিক্ষার্থীর দলটির নাম নিওক্লিনিক্স। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগের প্রতিষ্ঠান দ্য জনস হপকিন্স সেন্টার ফর বায়ো ইঞ্জিনিয়ারিং
ইনোভেশন অ্যান্ড ডিজাইনিং প্রতি বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় 3টি বিভাগে অংশ নেয় 200-রও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় 440টি দল। প্রতিযোগিতার ডিজিটাল হেলথ ট্র্যাক বিভাগে প্রথম হয় নিউজ ক্লিনিক্স। ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতের হামলার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী সরকার। পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা কমিটিও বৈঠকে বসবে আজ। পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 46 জনে। এদিকে উত্তেজনার মধ্যে দিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলার পর থেকেই ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। নিয়ন্ত্রণ রেখার দুই পাশে সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারত হামলা করে ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদদের প্রতি ফোঁটা রক্ত বিবেচনায় নেওয়া হবে। इन शहीदों के खून के एक एक कतरे का जरूर हिसाब लिया जाएगा इंशाअल्लाह। পাকিস্তানের সম্ভাব্য হামলা ঘিরে আলোচনায় বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার। সেই সাথে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকেও সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যেই ভারত সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এর আগে গেল সোমবার ইসলামাবাদ সফরে পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন আব্বাস। তিনি জানান, চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান। চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। দুই দেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসের এক বক্তব্যে তিনি বলেন, সংঘর্ষ নিরসনে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পেহেলগামের হামলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এ হামলায় পাকিস্তানের 31 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের ফিরতি জবাবে 15 জন নিহতের দাবি নয়াদিল্লির। বিনিয়ামিন, RTV। মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে মাদকাসক্ত জামাতা সবুজ আহমেদের ছুরিকাঘাতে মারা গেছেন চাচা শ্বশুর ইলিয়াস হোসেন। ভোরে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে 2 সপ্তাহ আগে 5 বছর বয়সী ছেলেকে নিয়ে সবুজের স্ত্রী সালমা বাবার বাড়ি চলে আসেন। আজ ভোরে শ্বশুর বাড়িতে এসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন সবুজ। এতে বাধা দিলে শ্যালক আবদুল্লাহ ও চাচা শ্বশুর ইলিয়াস হোসেনকে ছুরিকাঘাত করেন তিনি। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সবুজকে আটক করেছে পুলিশ। জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের সাধারণ মানুষ। রোগী ও স্বজনদের অভিযোগ, অপরিচ্ছন্ন পরিবেশে দেয়া হচ্ছে চিকিৎসা। ভোগান্তির কথা স্বীকার করে জনবল ও সরঞ্জাম সংকটকে মূল কারণ বলছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। পাবনার ঈশ্বরদী থেকে বাইজিদ বোস্তামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 50 শয্যা বিশিষ্ট পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসেন অন্তত 1000 খানেক রোগী। উদ্বোধনের 14 বছরের বেশি সময় পার হলেও স্বাস্থ্যসেবার এই প্রতিষ্ঠানটি পর্যাপ্ত চিকিৎসক ও লোকবল সংকটে ভুগছে। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা, নেই প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধের সরবরাহ। চিকিৎসা ওই ডাক্তার একবার লিখে দেয়, ওই ওষুধই দিয়ে দেয়, আর ওই যে নার্স আছে এগুলো বারবার ডাকা লাগে, এগুলো বারবার ডাকলেও বিরক্ত বোধ করে। এখানে তো সেই ব্যবস্থা নাই। একবার হয়তো একটু আসি একটু ঝাড়ু দিতে যাচ্ছে কোনো রকম,
এই শেষ, আর সারাদিন রাত নাই। খুব বেশি পরীক্ষা হয় না, আপনার বড় ধরনের কোনো পরীক্ষার প্রয়োজন পড়লে ডক্টররা আপনাদের প্রাইভেট হসপিটালগুলোকে রেফার করে বিষয় আর কি। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এতে সেবা নিতে এসে আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ওই সাইডে টাইলস খুলে খুলে পড়ে আছে, দেখছি ছাদের অবস্থা তো খুব একটা ভালো না। ঝুঁকি তো মনে হয় যদি কোনো সময় যদি ছাদের ওই সিমেন্টটা ছাড়িয়ে দিয়েছে, গারপারে পড়লে তো রোগীদের সমস্যা। রোগীর চাপ ও পর্যাপ্ত জনবলের সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের, বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের এখানে প্রচণ্ড জনবল সংকট, আমাদের চিকিৎসক থেকে শুরু করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যথেষ্ট সংকট রয়েছে। আমাদের এই সংকটের কারণে আমাদের কিন্তু চিকিৎসা দিতে সেবা দিতে ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট, সহকারী সার্জন সহ প্রথম শ্রেণীর কর্মকর্তাদের 14টি পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী সহ তৃতীয় শ্রেণীর 17টি আর চতুর্থ শ্রেণীর 8টি শূন্য পদে দ্রুত নিয়োগ হলে কমতে পারে ভোগান্তি। সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। ফিলিস্তিনের গাজা ইসরায়েলের ক্ষুধা ও গণবিনাশ যুদ্ধ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস। মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির জ্যেষ্ঠ নেতা বাসেম নাইমে কথা জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুর সরকারকে অবশ্যই এই অপরাধ থামাতে বাধ্য করতে হবে। ক্ষুধা, তৃষ্ণা ও হত্যাযজ্ঞ এখন নিয়মিত অপরাধে পরিণত হয়েছে। এদিকে গাজা ইসরায়েলের হামলায় আরও 59 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।